আহমদ মাযহার নামটির সঙ্গে বাংলাদেশের সাহিত্য অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত মানুষজনের পরিচয় থাকাটাই অবধারিত এবং অনিবার্য। কেননা তিনি দীর্ঘকাল ধরে আমাদের সাহিত্যে সেবা করে এসছেন। বয়সে তিনি আমার চেয়ে কয়েক বছরের ছোট, কিন্তু আমার ধারণা সাহিত্যিকতা বা লেখালেখির চর্চা তিনি আমার আগেই শুরু করেছেন, যেহেতু তার হাতেখড়িটা হয়েছিল শিশু সাহিত্য দিয়ে। আমি যে পর্বটি আহ, উম, এড়িয়েই গিয়েছিলাম একেবারে শুরু থেকেই, বড়দের সাহিত্য বা এক ধরনের বলা যেতে পারে প্রাপ্তমনস্ক সাহিত্যের সূত্রপাত করেছিলাম। সে যাই হোক, কিন্তু তার সঙ্গে আমার পরিচয় আহ, সেই আমার লেখালেখির শুরুর পর্যায় থেকেই, বা তার কিঞ্চিত আগে থেকেও হতে পারে, আশির দশকের একেবারে শুরু থেকেই। সেই থেকে তিনি অদ্যাবধি 40-45 বছর, প্রায় অর্ধশতক হতে চলল, এই সাহিত্য চর্চার সঙ্গে নিজেকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। শুধুই যে পাঠ আহ, বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ, বক্তৃতা, আলোচনা, তা নয়, তিনি নিজের লেখালেখিটাও আহ, অবিরাম এবং অবিচলভাবে চালিয়ে গেছেন। এবং ধীরে ধীরে শিশু সাহিত্য থেকে তার উত্তরণ ঘটেছে প্রাপ্তবয়স্ক সাহিত্যে। শিশু সাহিত্য, কিশোর সাহিত্য তিনি করেছেন, ছড়া লিখেছেন নিজে, ছড়া বিষয়ে বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। কিন্তু সব মিলিয়ে এখন এই এই পর্যায়ে আমি মনে করি আহমেদ মাযহার বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের বা মননশীল সাহিত্যের একজন উল্লেখযোগ্য প্রতিনিধি। এবং তার সাহিত্য ভাবনা, তার পর্যবেক্ষণ, তার পর্যালোচনা কে আমরা অন্তত বাংলাদেশের সাহিত্যের সঙ্গে যুক্তরা খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে বলে আমার বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে অন্তত তার ভাবনা, তার আলোচনা, তার পর্যবেক্ষণ, পর্যালোচনা ইত্যাদিকে খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকি। এই জন্যই সম্ভবত আজকে তাকে নিয়ে আমার এই ভিডিও উপস্থাপনা। তবে তার একটি সূত্র রয়েছে, কেননা তার কিছু গ্রন্থ আমার হাতে এসেছে সম্প্রতি, বেশ কটি, প্রায় 6-7টি বই আমার হাতে এসেছে। তো সেগুলো নিয়ে খুব একটা যে বিস্তৃত এবং বিশদ আলোচনা এখানে করার কোনো অবকাশ নেই। আমি অন্তত চেষ্টা করব তার বইগুলোর পরিচয়টুকু তুলে ধরতে, তার ভেতরের বস্তু, সারবস্তু, তার পরিপ্রেক্ষিত, প্রেক্ষাপট এবং মঠের উপর তার এক ধরনের সাহিত্যিক মূল্য নির্ধারণের প্রচেষ্টাই বলা যেতে পারে আমার আজকের এই আয়োজনের উদ্দেশ্য। তো শুরুতে আমি আহমদ মাযহারকে আমার সাহিত্য যাত্রার একজন সতীর্থ এবং সহযাত্রী, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং বইগুলো আমার হাতে যেভাবেই হোক পৌঁছানোর আয়োজন করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি এই মুহূর্তে দেশে নেই, তিনি অনেক দিন ধরেই আসলে প্রবাসী জীবনযাপন করছেন। এবং ঘটনাচক্রে আমি যেই শহরটিতে, উত্তর আমেরিকার বিখ্যাত নগরী নিউ ইয়র্ক নগরীতে ছিলাম দীর্ঘদিন, প্রায় 8-9 বছর, তিনিও সেখানেই আছেন এবং সম্ভবত এরকম সময়ই হয়ে গেছে তিনি সেখানে আছেন, বা আরও বেশিও হতে পারে। তো সেখানে থেকেও যে তিনি বাংলাদেশের সাহিত্যের সঙ্গে, লেখালেখির সঙ্গে এবং সামগ্রিকভাবে একটা সাহিত্য চর্চার সঙ্গে নিজেকে ব্যাপৃত রেখেছেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ এবং খুব বড় একটি পাওনা। তো তার সেই সাহিত্য চর্চার কিছু ফসল, কিছু আমাদের কে দেওয়া কিছু মূল্যবান মননশীল গ্রন্থের কথা আপনাদের জানাবো। শুরুতেই একটি বইয়ের কথা বলছি, কারণ ঘটনাচক্রে সেই বইটি তিনি এই অধমকেই, এই আলোচককেই উৎসর্গ করেছেন। বইটির নাম সঙ্গতি অসঙ্গতির তৃষ্ণা এবং
বইটির উৎসর্গপত্রে তিনি লিখেছেন, আলম খোরশেদ সাহিত্যিকতায় যিনি অবিচল নিমগ্ন। আমার মনে হয় এই কথাটি আমরা তাকেও ফিরিয়ে দিতে পারি, এবং আশা করি কোনো একদিন আমারও সেই সৌভাগ্য হবে সাহিত্যিকতায় অবিচল নিমগ্ন এই মানুষটিকে একটি বই উৎসর্গ করার। এই বইটির প্রবন্ধের বই বটেই, এবং শিল্প সাহিত্য বিচিত্র বিষয়েই তার মননশীল আলোচনা। তবে তিনি ভাগ করেছেন 5টি উপবিভাগে, যেমন নামগুলো খুব চমৎকারভাবে দিয়েছেন সঙ্গীতের সঙ্গে মিশিয়ে। সংস্কৃতির সেরেনাদ প্রথম অধ্যায়, বইয়ের বেলাফোন, বাংলার বিস্তার, করোনার করুণতায় লঘুতার লয়কারী। এখানে আগেই বলেছি শিল্প সাহিত্য, বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য, রবীন্দ্রনাথ ইত্যাকার বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। সবচেয়ে ভালো লাগলো এখানে আমার ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, একটু অপরিচিত বা স্বল্পশ্রুত বাংলাদেশে বা বর্তমান প্রজন্মের কাছে তার দুটি বিখ্যাত গ্রন্থ মনে এলো এবং ঝিলিমিলি, আমার খুবই প্রিয় বই। এই বইটি দুটির আলোচনা এখানে রয়েছে, সেটি আমার জন্য একটি বড় পাওয়া। এরপর আমরা চলে যাই মাজাহারের যে প্রাথমিক পরিচয়টুকু ছিল, অন্তত প্রধান না হলেও প্রাথমিক পরিচয় ছিল একজন শিশু সাহিত্যিক, ছড়াকার এবং কিশোর সাহিত্যিক। তো সে বিষয়ে তার দুটো বই রয়েছে, কিন্তু ঘটনাচক্রে সেগুলো শুধু শিশু সাহিত্য নয়, শিশু সাহিত্য বিষয়ে তার পর্যবেক্ষণ, তার পর্যালোচনা, তার নিজস্ব চিন্তাভাবনার কিছু বয়ান আমরা পাই, যেটি দুর্লভ। আমরা শিশু সাহিত্য নিয়ে প্রচুর কাজ হয়, প্রচুর রচনা হয়, কিন্তু শিশু সাহিত্যকে নিয়ে তাকে ব্যাখ্যা করে, তাকে বোঝার চেষ্টা করে, তার পর্যালোচনা করে গ্রন্থ কিন্তু খুব বেশি আমরা পাই না, এবং সেটি আমাদের জন্য বড় পাওয়া। তার একটি বই হচ্ছে ছড়া তত্ত্ব, ছড়া শিল্প। এটিও নামই বোঝা যাচ্ছে যে ছড়া আমরা এক ধরনের হেলা ফেলার বিষয় হিসেবে দেখি নেই। শিশু কিশোররা পড়বে, একটু মাত্রা, তাল, ছন্দ, অন্তমিল থাকলেই সেটা হয়ে গেল, কিন্তু এর পেছনেও যে একটা নন্দন তত্ত্ব রয়েছে, এর পেছনেও যে একটা সামাজিক পরিপ্রেক্ষিত থাকে, তার একটা ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, সেটি তিনি করে দেখিয়েছেন। এবং আমার কাছে খুবই ভালো লাগলো যে ছড়া বিষয়ে একটা তত্ত্ব তিনি দাঁড় করানোর চেষ্টা করেছেন। বইটি উৎসর্গ করেছেন আতোয়ার রহমানকে, যিনি আমাদের বাংলা শিশু সাহিত্যের নিঃসঙ্গ গবেষক ও সমালোচক মাঝারের ভাষায়, অর্থাৎ তিনি তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন শিশু সাহিত্য নিয়ে মননশীল গদ্য লেখার ব্যাপারে, এতটাই যে তিনি তার আরও একটি বই, সেটিও শিশু সাহিত্য বিষয়ক, সেই বইটিও আতোয়ার রহমানকেই উৎসর্গ করেছেন। এটি আমার কাছে খুবই ভালো লাগলো যে তিনি এই অগ্রজ লেখককে ভুলেননি তো বটেই, বরং তাকে তার প্রাপ্ত সম্মানটুকু পুরোটাই বুঝিয়ে দিতে সচেষ্ট হয়েছেন তার নিজের গ্রন্থের মাধ্যমে। এই বইটির নাম বাংলাদেশের শিশু সাহিত্য, মনন ও মনীষা। এই নামের মধ্যে আপনি বুঝতে পারছেন যে শিশু সাহিত্যের সঙ্গেও যে একটা মননশীলতা, একটা মনীষার সংযোগ রয়েছে, সেটি কিন্তু মাজার ভোলেননি, এবং সেটি তিনি তার গভীর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেছেন। তার প্রথম প্রশ্নটাই এটা, প্রথম নিবন্ধের মধ্যে একটি প্রশ্নাকারে নিবন্ধটি উপস্থাপিত হয়েছে, বাংলা শিশু সাহিত্য কি বাংলা সাহিত্যের অন্তর্গত নয়? এটি কিন্তু এক ধরনের মনোবেদনা থেকেই বলা। এই জন্য সাহিত্য একটি উচ্চাঙ্গের বস্তু, তা থেকে শিশু সাহিত্য আলাদা, আলাদা করেই তাকে সবসময় আলোচনা করা হতো। ফলে তিনি সেসব নিয়ে লিখেছেন, এই প্রশ্নগুলোকে তুলেছেন এবং তার চুলচেরা আলোচনা করেছেন। সেই সঙ্গে কয়েকটি ছোট কয়েকটি শিশু সাহিত্যের বিখ্যাত এবং নবীন লেখকদের লেখা বইয়ের উপর আলোচনা করেছেন। আহমদুল্লাহর নতুনদের মধ্যে মুশতাক আহমেদ, আবার ওদিকে আহসান হাবিব, জসিমউদ্দিনও রয়েছেন। আর একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ, শিশু সাহিত্যের সম্ভাবনার বাংলাদেশ। এটি বেশি গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করি, কেননা এর অফুরন্ত সম্ভাবনা রয়েছে এবং তার চিহ্নগুলো তিনি এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আরেকটি বই পূর্বসূরিগণ, স্মরণ সত্য মনন। এটিও খুব উল্লেখযোগ্য বই, কেননা উৎসর্গ করেছেন পূর্বসূরিদের একজন অধ্যাপক আনিসুজ্জামান শ্রদ্ধা ভাজন, যিনি তার
শিক্ষক ছিলেন। মাজার আমরা জানি বাংলা সাহিত্যের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর করেছেন। তো তার শিক্ষককে তিনি গুরুদক্ষিণা দিয়েছেন তার এই গ্রন্থটির মাধ্যমে, এবং এখানে আরও অনেক পূর্বসূরিদের সম্পর্কে তিনি লিখেছেন যাদের কথা আমরা ভুলেই গিয়েছি। মোহাম্মদ লুৎফর রহমান, উন্নত জীবন মহৎ জীবনের কথা আমরা জানি, তার লেখককে নিয়ে তো আলোচনা আজকাল হয়ই না বলা চলে, মাজার করেছেন। এছাড়া বন্দে আলী মিয়া, বুদ্ধদেব বসু, মোহাম্মদ নাসের আলী, রণেশ দাশগুপ্ত, আবু রুশদ, খানসরার মুর্শিদ থেকে শুরু করে একেবারেই আবুল আবু সাইদ, শামসুজ্জামান খান, আহমদ সাফা, নুরুল হুদা পর্যন্ত রয়েছে তার শ্রদ্ধা জ্ঞাপনের তালিকায়। এরপরে বইটি, এটা খুব আকর্ষণীয় বই, এটি আমার সঙ্গে অন্তত একটা অনুরণ তৈরি করেছে। বইটির নাম আমেরিকান বাঙালি মন, যেটি আমি নিজেও দীর্ঘদিন নিউ ইয়র্কে থাকার কারণে তার একটা অংশ ছিলাম এবং তাকে বোঝার চেষ্টা করেছি। ফলে এর ভিতর দিয়ে আমি আমার নিজেকেও যেন খানিকটা, অন্তত নিজের একটি পর্বকে খানিকটা খুঁজে পেয়েছি, এবং অনেকটুকুই আমি মেলাতে পেরেছি তার পর্যবেক্ষণ এবং তার বিশ্লেষণের সঙ্গে। এগুলো আসলেই সত্য। ডায়াসপোরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ডায়াসপোরাকে তাত্ত্বিকভাবে বুঝতে পারলে ডায়াসপোরার লেখক, শিল্পী, মানুষদের অবদানগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। এবং ডায়াসপোরা এই মুহূর্তে আমি মনে করি বাংলা সাহিত্যের জন্য খুবই গুরুত্ব, এবং তারা ভালো কাজ করছেন, এবং আরও অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে। নিয়ে আমি নিজেও কোথাও কোথাও আলোচনা করেছি। আমার খুব ভালো লাগলো যে মাজার সেটিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন, এবং তার জন্য একটি সুন্দর নামও তিনি নির্ধারণ করেছেন, দূর স্বদেশ। এই দূর স্বদেশে বসেই যে তিনি কাজগুলো করছেন, সেটি আমাদের এই নিকট স্বদেশের মানুষদের জন্য সত্যি আসলে খুব, আমি মনে করি, উপকারী কাজ হচ্ছে, এবং এটি আমাদেরকেও এক ধরনের বৈশ্বিক সঙ্গে, বৈশ্বিক জগতের সঙ্গে বা বৈশ্বিক যে বৌদ্ধিক পরিমণ্ডল তার সঙ্গে যুক্ত করছে, যেটি আমাদের জন্য একটু উপকারী আয়োজন, সন্দেহ নেই। তেমনি তার আরও একটি গ্রন্থ, সেটিও বেশ বড়সড় বই, সৃষ্টি বুদ্ধি মুক্তি। এই বইয়ের ভেতর দিয়েই আসলে বোঝা যাচ্ছে যে আমাদের যে বুদ্ধির মুক্তি আন্দোলন 20-এর দশকে শুরু হয়েছিল, শিক্ষাগোষ্ঠী, সেই বুদ্ধির মুক্তির পথেই তিনি আসলে তার চলাচলটুকু ব্যাহত রেখেছেন, এবং বুদ্ধির মুক্তি তার আরাধ্য, তার লেখালেখি সমস্ত কিছু। এবং সেটি শুরুই হয়েছে অক্ষয় কুমার চর্চা দিয়ে। অক্ষয় কুমারও আরেক বিস্তৃত মনীষী। অক্ষয় কুমার চর্চা যিনি করেন আমাদের দেশে একমাত্রই বলা যেতে পারে মোহাম্মদ সাইফুল ইসলাম, তাকে নিয়ে লেখা। এরপরে কামিনী রায়, সফিয়া খাতুন, কিংবদন্তি হুমায়ুন কবির, আহসান হাবিব, আব্দুল হক, আবুল হোসেন, চিত্তরঞ্জন সাহা, ওয়াহিদুল হক, আব্দুল মান্নান সৈয়দ, শহীদুল জহির থেকে শুরু করে একেবারে তার বন্ধু স্থানীয় আসলাম সানি, লুৎফর রহমান রিটন, আমিরুল ইসলাম পর্যন্ত তিনি তার লেখালেখিতে তুলে এনেছেন তাদের কাজ, তাদের ভাবনা, তাদের অবদান, এবং সামগ্রিকভাবে তাদের সাহিত্যের পরিচয়টুকু, যা এক ধরনের যোগসূত্র হিসেবে কাজ করছে বর্তমান প্রজন্মের যারা সাহিত্যের সঙ্গে ভাষা, বুদ্ধির মুক্তি, মনীষা এবং সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর যে বৌদ্ধিক উত্তরণের জন্য ভাবেন, কাজ করছেন, তাদের জন্য এই বইগুলো সত্যি খুব মূল্যবান দিক নির্দেশিকা হিসেবে কাজ করবে, যার জন্য আহমদ মাজার সত্যিই অভিনন্দন পাওয়ার যোগ্য। কারণ এই ধরনের কাজগুলো খুব শ্রমসাধ্য কাজ, প্রচুর পড়াশোনা করতে হয়। তিনি প্রায় সবগুলো বইয়ের শেষেই তালিকা দিয়েছেন যে কী কী বই তাকে পড়তে হয়েছে। সেই অর্থে আমি বলবো এগুলো আমাদের জন্য একটা বিদ্যায়তনিক মাত্রাও তৈরি করে। ফলে এক ধরনের শিক্ষণীয়, এক ধরনের দিক নির্দেশিকা, এবং আমাদের যে নতুন প্রজন্ম, তরুণ বৌদ্ধিক মানুষজন যারা কাজ করতে চাইছেন, তাদের জন্য খুব উপকারী হিসেবে এগুলো পরিগণিত হবে। সবশেষে যে বইটি, সেটি একটি কিশোর জীবনী, এবং এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে লেখা। শেখ মুজিব কিশোর জীবনী।
খুব দুঃখজনক যে শেখ মুজিবের আসলে সেই অর্থে খুব খুব তথ্য সমৃদ্ধ, খুব অভিনিবিষ্ট এবং দীর্ঘ পরিসরের জীবনী কিন্তু আমাদের মধ্যে নেই। এটা খুব দুর্ভাগ্যজনক। উচিত ছিল, আমরা শেখ মুজিবের জীবন সম্পর্কে জানি তার নিজের লেখাই 3টি গ্রন্থ থেকেও সবচেয়ে বেশি, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন, এই 3টি বই থেকে। কিন্তু এর বাইরেও কিছু কিছু কাজ হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু গুছিয়ে সেরকম জীবনী গ্রন্থ নেই। তা তো তার একটি একটি সূত্রপাত হিসেবে বা তার একটি প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে এই বইটি, শেখ মুজিব কিশোর জীবনী। এই বইটিতে বঙ্গবন্ধু সম্পর্কে বেশ প্রাঞ্জল ভাষায় তার গোটা জীবনটাকেই তিনি আলোচনা করেছেন। শুরু থেকেই ছেলেবেলা দিনগুলো, কিশোর মুজিবের নেতা হয়ে ওঠা, তরুণ মুজিব কলকাতায়, কলকাতা ছেড়ে ঢাকায়, শুরু হলো ভাষার লড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঞ্চিতদের পক্ষে থেকে শুরু করে একেবারে শেষ ঐতিহাসিক 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, অসহযোগ আন্দোলন, ঐতিহাসিক 7ই মার্চ, বাকশাল গঠন ও মৃত্যু। তো সব মিলিয়ে এইটিও একটি গুরুত্বপূর্ণ বই, অন্তত আমার বিবেচনায়, যে তিনি এই বইটি লেখার কথা ভেবেছেন। এবং হয়তো বা এই সূত্র ধরে কোনো এক সময় তার হাত দিয়েই আমরা বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ জীবনও পেতে পারি, যেটি খুবই দরকার। সব মিলিয়ে আহমদ মাজার বাইরে থেকেও, প্রবাসে থেকেও এই যে তার মনন চর্চা অব্যাহত রেখেছেন এবং বাংলাদেশের সঙ্গে একটি ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন, যার মাধ্যমে ডায়াসপোরার জনগোষ্ঠী যেমন উপকৃত হবেন, আমরা বাংলাদেশি পাঠক সমাজও তার দ্বারা নানাভাবেই আলোকিত এবং উপকৃত হচ্ছি। মাজহারকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা আশা করব তিনি তার এই চর্চা অব্যাহত রাখবেন। ভবিষ্যতে তার কাছ থেকে আমরা আরও বিচিত্র বিষয়ে, আরও নতুন নতুন ক্ষেত্রে তার বই, তার চিন্তা, তার ভাবনার সঙ্গে পরিচিত হব। ধন্যবাদ মাজহার, ধন্যবাদ এবং অভিনন্দন একই সঙ্গে। প্রিয় পাঠক, আপনারা এই বইগুলি সংগ্রহ করে পড়েন, অন্যদের পড়ান, তাহলেও আমি মনে করি মাজহারের শ্রমটুকু সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।